জুলাই আগস্টের বৈষম্য বিরোধী আন্দোলনে আহতরা মধ্যরাতে পুলিশ ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিলেও পরে হাসপাতালে ফিরে গেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লার অনুরোধে রোববার দিবাগত রাত 1:45টার দিকে যমুনার প্রধান ফটক ছেড়ে যান তারা। তার আগে বৈষম্য বিরোধী আন্দোলনে আহতরা 60টি দাবি জানান। হাসনাত আবদুল্লাহ তাদের কথা শোনেন। তিনি আহতদের দাবির সঙ্গে একত্রতা প্রকাশ করে তিনি চলতি সপ্তাহের মধ্যে আহতদের সুচিকিৎসা সহ পুনর্বাসনের বিষয়ে সচিবালয়ে যাবেন বলে জানান। এর আগে রোববার দিবাগত রাত 12টার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনার সামনে অবস্থান নেন আহতরা। পরে হাসনাত আবদুল্লাহ উপস্থিত হয়ে তাদের সঙ্গে সংহতি জানিয়ে বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সুচিকিৎসা দিতে না পারা সরকারের ব্যর্থতা। এর মধ্যে মিটিংয়ে যাব আর 4টা বিষয় নিয়ে চলমান প্রক্রিয়া। এখানে রাজনৈতিক অসহযোগিতা আছে, আমলাতান্ত্রিক অসহযোগিতা আছে, সবার শুধু চাই। আপনারা 20 চান, হয়তো এই সরকার 18 দিবে, 16 দিবে, 14 দিবে। বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে আজ বেলা 11টা থেকে রাত 10টা পর্যন্ত ব্যারিকেড কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা। রাজধানী মহাখালী, ঢাকা, ময়মনসিংহ মহাসড়ক, রেলগেট, আমতলীর মোড়, গুলশান লিংক রোড এই কর্মসূচির আওতায় থাকবে। গত রাত 11টায় কলেজের মূল ফটকের সামনে সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন শিক্ষার্থীদের সংগঠন তিতুমির ঐক্যের উপদেষ্টা মাহমুদুল হাসান মুক্তার। তিনি বলেন, রাষ্ট্র তিতুমিরের শিক্ষার্থীদের সঙ্গে দ্বিচারিতা করছে। ইজতেমার কারণে রোববার কর্মসূচি শিথিল থাকলেও সোমবার থেকে আর শিথিল করা হবে না। 24-এর আন্দোলনের পরে একটা বিষয় আমাদের স্পষ্ট হয়ে গিয়েছিল যে শিক্ষার্থী বান্ধব একটি রাষ্ট্র হবে, যে রাষ্ট্র শিক্ষার্থীদের দিকে বিবেচনা করবে, তাদের নিয়ে চিন্তা করবে, তাদের কথাগুলো সারা বিশ্বের কাছে পৌঁছে দিবে। আমরা জানি হয়তো তিতুমিরের শিক্ষার্থীদের এই সময়ের আন্দোলনের কারণে অনেকেই মনে কষ্ট নিয়ে আছেন এবং অনেকে অনেকভাবে কথা বলছেন। আমরা আপনাদের সন্তান, আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। রাষ্ট্র আমাদের সাথে ইচ্ছা করে দ্বিচারিতা করছে। এই দ্বিচারিতার শেষ আমরা চাই না আমার শিক্ষার্থী ভাইয়েরা রাস্তায় এভাবে কাতরাতে থাকুক। টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে মাওলানা জুবায়ের অনুসারীদের প্রথম পর্বের দ্বিতীয় ধাপের ইজতেমা। সোমবার ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় সোয়ারে নিজামের অনুসারীদের দ্বিতীয় ধাপের ইজতেমা। এতে অংশ নিচ্ছেন সারা দেশের অন্তত 22 জেলার ধর্মপ্রাণ মানুষ। খিত্তায় খিত্তায় ইবাদত বন্দিগিতে সময় কাটাচ্ছেন তারা। চলছে দিন পালন ও দাওয়াতি কার্যক্রম নিয়ে আলোচনা। জিকির আসকারে ব্যস্ত বিদেশ থেকে আসা মেহমানরাও। গতকাল রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। মোনাজাত পরিচালনা করেন মাওলানা জুবায়ের। আত্মার পরিশুদ্ধির পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের শান্তি কামনায় ফরিয়াদ জানান কয়েক লাখ মানুষ। দ্বিতীয় ধাপের এই ইজতেমা শেষ হবে 5 ফেব্রুয়ারি। এরপর 14 থেকে 16 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সাতপন্থীদের ইজতেমা। দর্শক, এই মুহূর্তে টঙ্গীর ইজতেমা ময়দান থেকে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছেন প্রতিনিধি গোলাম আজাদ। জি ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা জানতে চেয়েছিলেন ইজতেমা ময়দান পরিস্থিতি নিয়ে, তো আমি এখন দাঁড়িয়ে আছি টঙ্গী কামারপাড়া নামক স্থানে। তো আমি যদি আপনার মাধ্যমে মাই টিভির দর্শকদের একটু দেখাতে যাই, তো এখানে যে মুসল্লিদের পদচারণা মুখরিত হয়ে আছে টঙ্গীর আশপাশ এলাকাগুলো। তো ভিতরে খিত্তা যারা অবস্থান নিয়েছেন, যে সকল মুসল্লি তাদের বিভিন্ন প্রয়োজনে বা কাজের তাগিদে তারা সড়কে বের হয়েছেন এবং বিভিন্ন কেনাকাটাও তারা করতে দেখা গেছে। আর খিত্তার ভিতরে যারা অবস্থান নিয়েছেন বা এখন অবস্থান করছেন, তারা বিভিন্ন ইসলাম শিক্ষা বা বিভিন্ন ইমান আমল সম্পর্কে তারা ধারণা নিচ্ছেন, যাতে এই শিক্ষাটা তারা পার্থিব জীবনে গিয়ে কাজে লাগাতে পারেন। এছাড়া আরেকটি বিষয় না বললে না, এই প্রথম পর্বের দ্বিতীয় ভাগের আনুষ্ঠানিকতা বা ফজরই শুরু হয়ে গেছে। তো বয়ান এখন হচ্ছে না, বয়ান
10টা বা 10:30টার পর থেকে হওয়ার কথা রয়েছে। আর এই দ্বিতীয় ভাগের আখিরি মোনাজাত হবে আগামী 5ই ফেব্রুয়ারি মাধ্যমে আখিরি মোনাজাতের মাধ্যমে প্রথম পর্বে যে দুটো ভাগে ইজতেমা হলো এটার আনুষ্ঠানিকতা শেষ হবে। আরেকটি বিষয় যেটা আইন শৃঙ্খলা বাহিনীর কথা যদি একটু বলা যায়, তো গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে প্রায় 7,500-এর অধিকে বাহিনীর সদস্য নিয়োজিত করা হয়েছে, যাতে ইজতেমায় যে সকল মুসল্লি আসবেন ইজতেমা শেষ করে আবার নির্বিঘ্নে তারা বাড়ি কিংবা গন্তব্যের উদ্দেশ্যে যেতে পারেন, যাতে কোনো প্রতিবন্ধকতা বা কোনো সমস্যার সৃষ্টি না হয় সেদিকে তারা সর্বদা খেয়াল রাখবেন বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার। এ ছিল টঙ্গীর তুরাগপাড়ের কামারপাড়া এলাকা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। আজাদ, আপনাকে ধন্যবাদ। রাজধানী ঢাকা সহ সারা দেশে আজ অনুষ্ঠিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। প্রতি বছর মাঘের শুক্লা পঞ্চমী তিথিতে হয় বাগদেবীর এই আরাধনা। আজকের পঞ্চমী তিথিতে অগণিত ভক্তবিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠার্থী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করছেন। এজন্য ভক্তরা, বিশেষ করে শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মন্দিরে মন্দিরে সরস্বতী পূজার আয়োজন করে থাকেন। রোববার সকাল 9:44 শুক্লপক্ষের পঞ্চমী তিথি শুরু হয়েছে। সোমবার সকাল 10:27 এই তিথি শেষ হয়। রাজধানীর ঢাকায় বিভিন্ন মণ্ডপ, মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানে পূজার আয়োজন হলেও সরস্বতী পূজার প্রধান কেন্দ্র হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠ। বিস্তীর্ণ এই মাঠ জুড়ে সরস্বতী পূজা চমৎকার এক উৎসবে পরিণত হয়। এই পূজাকে ঘিরে ঢাকঢোল, কাসর, শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে দেশের বিভিন্ন পূজা মণ্ডপ। এবার মাই টিভি বিশেষ। উত্তরাঞ্চলের বিভিন্ন সীমান্ত দিয়ে বানের পানির মতো ঢুকছে ফেন্সিডিল থেকে শুরু করে নেশা জাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন, যা ব্যথানাশক হিসেবে ব্যবহার হলেও এই ইনজেকশন এখন নেশার অন্যতম এক আসক্তির নাম। আসক্তির থাবা থেকে পিছিয়ে নেই ইয়াবা, প্যাথেডিন, হেরোইন ও গাঁজা, যা যুব সমাজকে ক্রমান্বয়ে ঠেলে দিচ্ছে অন্ধকার এক ভবিষ্যতের দিকে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে এসব নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক আঞ্চলিক উপদেষ্টা ও স্বাস্থ্য বিশেষজ্ঞ বলছেন মাদক একটি অপমৃত্যুর নাম। রাজীব হোসেনের ক্যামেরায় আবু সাইদ অপুর বিশেষ রিপোর্ট। মাদকের ভয়াল গ্রাসে গোটা দেশ। উত্তরাঞ্চলের সীমান্তবর্তী এলাকা দিয়ে অবাধে ঢুকছে ফেন্সিডিল থেকে শুরু করে বুপ্রেনরফিন ইনজেকশন, যা ব্যথানাশক হিসেবে ব্যবহার হলেও এই ইনজেকশন এখন নেশার অন্যতম এক আসক্তির নাম। পিছিয়ে নেই ইয়াবা, হেরোইন, গাঁজা থেকে শুরু করে সব ধরনের মাদক। আর এমন খবরের বাস্তবতা অনুসন্ধানে রাতে যাত্রা সীমান্ত পথে। যোগাযোগের সূত্র ধরে মাই টিভির কাছে তথ্য আসে ব্যথা উপশমকারী বুপ্রেনরফিন ইনজেকশন, যা এখন মাদক হিসেবে ব্যবহার হচ্ছে। এরপর আরেক সীমান্তে যাত্রা। সেখানে ফেন্সিডিলের বড় একটি চালানের ক্রেতা সেজে আমরা দেখতে চাই বস্তাভর্তি ফেন্সিডিল নাকি অন্য কিছু। তবে মোবাইলে ভিডিও ধারণ করতে নিষেধ করলেও ডিলারের কাছে পাঠানোর কথা বলে ভিডিও ধারণ করি, তবে চেহারা না দেখানোর শর্তে রাজি হয় তারা। দাম দরে মিলে যাওয়ায় এরপর ফেন্সিডিলগুলো বস্তাবন্দির পালা। এমন পরিস্থিতি বিশেষ করে রাজশাহী, দিনাজপুর, পার্বতীপুর, হিলি, রংপুর, পঞ্চগড় সহ সীমান্তবর্তী সব এলাকাগুলোতে কতিপয় অসাধু সীমান্ত প্রহরীদের ম্যানেজ করে এসব করছেন তারা। যদিও এসব বিষয় নিয়ে কথা বলতে নারাজ সীমান্ত রক্ষী বাহিনীর সদস্যরা। আর ইয়াবা যেন সবার হাতে নাগালে। অতঃপর রাজশাহীতে র্যাবের জালে আটক হয়ে এভাবেই স্বীকারোক্তি দেন এসব মাদক কারবারিরা। 49 আর ওর কাছে আর কতগুলো আছে মেলে? না স্যার, আমাকে তো এগুলো দিয়েছে না স্যার। আমাকে তো এখন তো ওর কাছে আমি তো যাইতে পারবো না। পৌঁছালে কত টাকা দিবে তোমাকে? 2000। কোমরে কি আছে দেখি, একটু দাঁড়াও। কয়টা বোতল এটা? আর এই ব্যাগে কয়টা আছে? ব্যাগে স্যার আমি জানি না, আমার খালি বললো যে ব্যাগটা লাও, ওই লোক যে লোক পালালো স্যার। কয় টাকা করে বেচো? আমাকে 1150 টাকা করে পাঠানো হয়েছে। কয় বোতল? 50 পিস। নিয়ে যাইতে ধরছিল? হ্যাঁ।
সার্বিক এই প্রেক্ষাপটকে কিভাবে দেখছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, আর মাদক নির্মূলে কতটা সজাগ তারা? তবে মাদক নির্মূলে কঠোর বার্তা ও হুঁশিয়ারি ছিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালকের। ভারতের বিভিন্ন পয়েন্ট থেকে বাংলাদেশে ঢুকছে, সে বেনাপোল বলেন বা রাজশাহী বিভিন্ন সীমান্ত এলাকা বলেন, জাতির একটা শত্রু মাদক ব্যবসায়ীকে, তাদের বিরুদ্ধে আমাদের একটা কঠোর অবস্থান, একটা কঠিন বার্তা। যাকে পাবো তাকে ধরবো, তাকে আমরা আইনের মুখোমুখি করবো, বা সাক্ষ্য প্রমাণের মাধ্যমে তার যাতে সর্বোচ্চ শাস্তি হয় সেটি নিশ্চিত করার জন্য আমরা কাজ করে যাব। মাদক একটি ফুলের মতো সুন্দর জীবনকে যেমন ধ্বংস করে, তেমনি ধীরে ধীরে ঠেলে দেয় মৃত্যুর দিকে। আর তাই পারিবারিকভাবে সচেতন হওয়ার কোনো বিকল্প নেই বলে পরামর্শ দেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক উপদেষ্টা ও এই স্বাস্থ্য বিশেষজ্ঞ। আলটিমেটলি লিভার সিরোসিস হয়ে সাধারণত একটা মাদকাসক্ত রোগী মারা যেতে পারে। আরেকটা হলো সে ভায়োলেন্ট হয়ে যখন যায় তখন যে কোনো আত্মহত্যা থেকে শুরু করে সে কিন্তু যে কাউকে খুনও করতে পারে, এমন পর্যায়ে সে চলে যেতে পারে। আমাদের দেশে মাদক আসে সাধারণত মিয়ানমার থেকে আর ভারত থেকে, সুতরাং এই দুইটো জায়গা সিল করতে হবে, সোজা কথা। মাদককে না বলুন, আর মাদককে নির্মূল করতে হলে পারিবারিকভাবে যেমন সবাইকে সচেতন হতে হবে, তেমনি যারা এই মাদক নিয়ন্ত্রণের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সীমান্তরক্ষী বাহিনী রয়েছেন তাদেরকে আরও বেশি সজাগ হতে হবে, এমনটি পরামর্শ দিয়েছেন সচেতন মহল। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে আবু সেদপু, মাই টিভি, ঢাকা। পরিবেশ আইন লঙ্ঘন করে খুলনা জেলার 9টি উপজেলায় অবৈধভাবে ইট ভাটার কার্যক্রম পরিচালিত হচ্ছে। জনবহুল ও শস্যভূমির আশপাশের এলাকায় এসব ইট ভাটা পরিচালিত হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে গাছপালা, কৃষি ও কৃষক। প্রশাসনের পক্ষ থেকে অবৈধ এসব ভাটা বন্ধ করার জন্য এখনো পর্যন্ত তেমন কোনো উদ্যোগ দেখা যায়নি। প্রতিনিধি শিশির রঞ্জন মল্লিকের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। খুলনা জেলায় 9টি উপজেলা রয়েছে, যার মধ্যে শহর সংলগ্ন উপজেলা রূপসা, দিঘলিয়া, ফুলতলা, বটিয়াঘাটা, ডুমুরিয়া ও তেরখেদা। সুন্দরবন ঘেঁষা উপজেলা কয়রা, ডাকব ও পাইকগাছা। জেলায় 135টি ইটভাটা রয়েছে, যার মধ্যে বেশিরভাগেরই অনুমোদন নেই। তারপরেও ভাটার কার্যক্রম থেমে নেই। ভাটায় ইট পরানোর চুল্লি দিয়ে নির্গমন হওয়া কালো ধোঁয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসল। বিষাক্ত ধোঁয়ায় শ্বাসকষ্টে আক্রান্ত হচ্ছে স্থানীয়রা। ক্ষতিকর প্রভাব পড়ে, বিশেষ করে যে ভাটার কালো ধোঁয়া এত পরিমাণে ক্ষতি করতেছে যে আমাদের কোনো সবজিতে ধরনও হচ্ছে না, প্লাস যে সবজিগুলো হচ্ছে সেগুলো কালিতে নষ্ট হয়ে যাচ্ছে। এখন এই মুকুল আসবে আম গাছের, এতে ভীষণ ক্ষতি হচ্ছে এবং কাঁঠালের ক্ষতি হচ্ছে। যেই আমাদের বমি আসে, ভাত খেতে পারিনি অনেক সময়। পরিবেশ অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক জানান, খুলনা জেলায় ইটভাটা রয়েছে 114টি, তার মধ্যে পরিবেশ ছাড়পত্র রয়েছে 5 থেকে 6টির, আর কিছুর প্রক্রিয়াধীন রয়েছে। এরপর আর ছাড়পত্র দেওয়া হবে না বলেও জানান তিনি। এখন যে আমরা নবায়ন করতেছি, এর ভেতরে নবায়নের কাজ অব্যাহত রয়েছে। আমরা এই যাবত হচ্ছে এবছরে শুধু হচ্ছে 5 থেকে 6টা ছাড়পত্র নবায়ন করতে পারছি, আর কিছু ছাড়পত্র হচ্ছে প্রসেসিং আছে। খুলনা জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, জেলায় মোট ইটভাটা রয়েছে 135টি, যার অধিকাংশই লাইসেন্সবিহীন। যাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পরিবেশ অধিদপ্তরকে জানানো হয়েছে। নিয়মিত ভ্রাম্যমাণ আদালতও পরিচালনা করা হচ্ছে। যেগুলো লাইসেন্স নেই সেগুলোর বিষয়ে আমরা যথাযথ ব্যবস্থা নিব। তাছাড়া পরিবেশ অধিদপ্তরকে জানানো হয়েছে, তারা নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করতেছে। সচেতন মহল বলছেন, জেলা প্রশাসকের কার্যালয় থেকে ইট পোড়ানোর লাইসেন্স দেওয়া হয়, কিন্তু অধিকাংশ ইটভাটায় পরিবেশগত ছাড়পত্র এবং ইট পোড়ানোর লাইসেন্স না নিয়ে কার্যক্রম চালানো হচ্ছে, যার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত। কৃষিকাজে ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ এর যে ক্ষতিকর ছাই এবং যে ধোঁয়া, সেটি একেবারে বলা চলে যে অনেক সময় মানুষের বাড়িতে রান্নাঘরে আস্তরণ পড়ে যায়। সুতরাং অনতিবিলম্বে খুলনা জেলা প্রশাসক এবং পরিবেশ অধিদপ্তরের এ ব্যাপারে সক্রিয় ভূমিকা পালন করে এই ভয়াবহ ক্ষতির হাত থেকে এই অঞ্চলের মানুষকে মুক্তি দেওয়া। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। এবার আমাদের কৃষি। জামালপুরে যমুনার চরাঞ্চলে পরিত্যক্ত জমিতে বাদাম চাষাবাদ করেছেন কৃষকরা। যমুনায় জেগে ওঠা বিস্তীর্ণ চরাঞ্চলে বিনা চীনাবাদাম এর বাম্পার ফলন হয়েছে। ফলন ভালো হওয়ায় পাশাপাশি আশানুরূপ দাম পাওয়ায় কৃষকদের মুখে হাসি ফুটেছে। এছাড়াও চাষিদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছেন বিনা কৃষি অফিস। প্রতিনিধি শামীম আলমের রিপোর্ট, জানাচ্ছেন জুবাইর রহমান।
সবুজে মোড়ানো দিগন্ত বিস্তৃত মাঠ। চলতি মৌসুমে জামালপুর জেলায় যমুনার চরাঞ্চলে চাষ করা হয়েছে বাদাম। চরাঞ্চলের উর্বর মাটি বাদাম চাষের জন্য উপযোগী হওয়ায় এখানকার কৃষকরা প্রতিবারই 2 জাতের বাদাম আবাদ করে থাকেন। ভালো ফলন ও দাম নিয়ে সন্তুষ্টির কারণে বাদাম চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। তাই লাভের আশায় এবারও বাদাম চাষ করে স্থানীয় কৃষকরা। বাদামের আবাদ করি, মানে 3 থেকে 4 বিঘা 5 বিঘার মধ্যে আবাদ করি। বাদামের ফসলও মোটামুটি ভালো, খরচ কম। 1 বিঘা জমির মতো আবাদ করছি এবছর, তবে ইনশাল্লাহ লাভই হয়েছে। অনেকদিন ধরে এই চীনা বাদাম করি, বিনার থেকে 8 থেকে 9 বিঘা জমি করে বাদাম করি আমি। ইনশাল্লাহ লাভবান হয়েছে, আমি বাদামের লাভ বেশি। বিনা কর্তৃক উদ্ভাবিত বিনা চীনাবাদাম 4-6 উচ্চ ফলনশীল চীনাবাদামের জাত। বিঘা প্রতি প্রায় 10 মণ ফলন পাওয়া যায়। বিনার এই জাতের চীনাবাদাম আবাদ করে লাভবান হচ্ছেন কৃষকরা। ফলন খুবই ভালো পাচ্ছি, বিঘায় প্রায় 12 থেকে 14 মণ বাদামের ফলন পাওয়া যাচ্ছে। কৃষক খুবই খুশি। এই বিপুল সংখ্যক জমিকে যদি আমরা আমাদের আবাদি জমির আওতায় আনতে পারি, তাহলে কিন্তু এটি অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কর্মকর্তারা বলছেন, এখানে 2টি জাত, একটি চীনাবাদাম 4 আর একটি চীনাবাদাম 6। এই জাত দুটি বাংলাদেশে জনপ্রিয়। এই বাদামে রোগবালাই কম, তাই ফলন বেশি। ঢাকা শহরে যে সমস্যাগুলো ছিল, বিশেষ করে বাদাম ছোট, তারপর হলো সেলিং পার্সেন্টেজ কম, অর্থাৎ 100 বাদাম ছাড়াইলে কি পরিমাণ দানা পাওয়া যায়, সেটার পরিমাণ কিন্তু আমাদের বিনা চীনাবাদাম চাইলে অনেক বেশি। প্রায় 1 কেজি বাদাম ছাড়াইলে প্রায় 800 গ্রাম পর্যন্ত বাদাম পাওয়া যায়। চলতি মৌসুমে জেলায় 831 হেক্টর জমিতে যমুনার চরাঞ্চলে 2 জাতের বাদাম চাষ করা হয়েছে। জুয়া রহমান, মাই টিভি নিউজ। এবার গ্রাম বাংলা খবর। ঘন কুয়াশায় দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে 9 ঘন্টা বন্ধ থাকায় পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। সকাল 9টার দিকে ফেরি চলাচল পুনরায় শুরু হয়। এর আগে রবিবার দিবাগত রাত 12টার দিকে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। ঘন কুয়াশার কারণে চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টগুলো দৃশ্যমান না হওয়ায় দুর্ঘটনার আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। আর ফেরি বন্ধ থাকায় যানবাহন ফেরি পারাপারের অপেক্ষায় থাকে। এতে যাত্রী ও চালকদের চরম দুর্ভোগ পোহাতে হয় এবং ঘন কুয়াশার কারণে ফেরি বন্ধ থাকলে যাত্রী ও যানবাহন নিয়ে এ সময় ঘাট এলাকায় 7টি ফেরি নোঙর করে পদ্মায় আটকে থাকে। আর টানা 9 ঘন্টা ফেরি বন্ধের কারণে দৌলতদিয়া ঘাটের 0 পয়েন্ট থেকে মহাসড়কের প্রায় 5 কিলোমিটার এলাকা জুড়ে যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে। অন্যদিকে দৌলতদিয়া পাটুরিয়া নৌপথে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে। ইউক্রেন রাশিয়ার যুদ্ধে রাশিয়ার হয়ে লড়তে গিয়ে ড্রোন হামলায় নিহত হয়েছে নাটোরের সিংড়া উপজেলার হুলহুলিয়া গ্রামের যুবক হুমায়ুন কবির। এই ঘটনায় বিপর্যস্ত হয়ে পড়েছে হুমায়ুন কবির এবং তার দুলাভাই রহমত আলীর পরিবার। নাটোরের সিংড়া উপজেলার যুবক হুমায়ুন কবির ও তার দুলাভাই রহমত আলী গত বছরের 28 অক্টোবর রাশিয়ার উদ্দেশ্যে পাড়ি জমান। চাকরির আশায় পাড়ি জমিয়েছিলেন রাশিয়ায়, কিন্তু দালালের খপ্পরে পড়ে চাকরির নামে অংশ নিতে হয়েছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধে। এরই মধ্যে প্রাণ হারিয়েছে হুমায়ুন কবির, আর দুলাভাই রহমত আলী বন্দী হয়ে আছেন রাশিয়ার সেনা ক্যাম্পে। ছেলের মৃত্যু আর জামাইকে ফিরে পেতে কেঁদেই চলেছেন কারিমন বেগম। তার দাবি, অন্তত ছেলের মরদেহ যেন তিনি শেষবারের মতো দেখতে পারেন এবং জামাইকে সুস্থভাবে ফিরে পেতে চান। পাশাপাশি সরকারের কাছে আর্থিক সহ সকল সহযোগিতা কামনা করেন। আমি আর ফিরে আসবো না, লাশটা যাতে দেশের বাড়িতে আসে আর আমার জামাইটা ওই জায়গাতে আছে জীবিত হয় যাতে ফিরে আসে। আমি এই জন্য আমি সরকারের কাছে আবেদন চাই। এসে দেখি বাড়িতে সবাই কান্নাকাটি করতেছে। আপনাদের কাছে মাননীয় সরকারের কাছে একটাই বলার, এদের যেন কোনো ক্ষতিপূরণ সবাই দিয়ে দেয়। তার নাম রায়হান কবির এবং আইডি কার্ডে আছে হুমায়ুন কবির। এই ছেলেটি আজ থেকে 3 মাস আগে রাশিয়াতে যায়, কুকিংয়ের কাজে যায়। সেখান থেকে তারা সেনা ক্যাম্পে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে সেই গত কয়েকদিন আগে ইন্তেকাল করে ড্রোন হামলায়। ছোট মাসুম বাচ্চা, এখানে আমরা এখন কি করে কি খাবো, কিভাবে থাকবো? ভাই ওনাদের জোর করে যুদ্ধে পাঠাইছিল। সিরাজগঞ্জের চৌহালি ও বেলকুচি উপজেলায় তীব্র শীত ও ঘন কুয়াশায় জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ। মাঘের শীতের প্রকোপ যেন থামছেই না। 3 দিন ধরে সূর্যের দেখা না মেলায়
হু হু করে বাড়ছে শীতের তীব্রতা। এই অবস্থায় জরুরি প্রয়োজনে ছাড়া কেউই বের হচ্ছে না। শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় সবচেয়ে বেশি সমস্যার মধ্যে পড়তে হচ্ছে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। কুয়াশায় ব্যাহত হচ্ছে চোহালি, বেড়া ও এনায়েতপুরের নৌ চলাচল। এদিকে ঘন কুয়াশার কারণে সড়কে বাস, ট্রাক, পিকআপ ভ্যানগুলোকে হেডলাইট জ্বালিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে। ঝালকাঠির রাজাপুরে পূর্ব শত্রুতার জেরে আবুল বাশা নামে এক রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। রবিবার সন্ধ্যায় 7টার দিকে উপজেলার দক্ষিণ সাউথপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের স্বজনরা জানান, পার্শ্ববর্তী ইন্দ্রাশা গ্রামের নাজমুল হাসান খান মোবাইল ফোনে ডেকে এনে দক্ষিণ সাউথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় ধারালো অস্ত্র দিয়ে শরীরের এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে উপজেলার গালুয়া এলাকায় এলমা নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে রাজাপুর থানা পুলিশ। নিখোঁজের 5 দিন পর জয়পুরহাট সদর উপজেলার ধারকি সতীঘাট এলাকার তুলসীগঙ্গা নদীর বাঁধের পাশে একটি বাঁশঝাড় থেকে মাহমুদুল হাসান পিপাস নামের এক কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। নিহতের পরিবার ও বন্ধুদের দাবি, তাকে হত্যার পর মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে। পিপাস জয়পুরহাট সরকারি কলেজের রসায়ন বিভাগের 4র্থ বর্ষের ছাত্র ছিল। জয় বাংলা স্লোগান দিয়ে পুলিশের গাড়ি থেকে পাবনার সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওয়াহাবকে ছিনিয়ে নিয়েছেন নেতাকর্মীরা। এ ঘটনায় 8 জন পুলিশ সদস্য আহত হয়েছে। রবিবার সুজানগর পৌর এলাকার মথুরাপুর হাই স্কুলের সামনে এ ঘটনা ঘটে। আব্দুল ওয়াহাব সুজানগর উপজেলার সাবেক চেয়ারম্যান এবং সাবেক পৌর মেয়র। তিনি গত জুলাই-আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় পলাতক আসামি। বিষয়টি নিশ্চিত করে পাবনার পুলিশ সুপার মোর্তজা আলী খান বলেন, আব্দুল ওয়াহাব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় এজাহারভুক্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে মথুরাপুর স্কুল থেকে গ্রেফতার করা হয়, কিন্তু কয়েক শতাধিক লোকজন তাকে পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নিয়েছে। তাকে পুনরায় ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। খুব শীঘ্রই তাকে গ্রেফতার করা হবে। ব্রাহ্মণবাড়িয়ায় র্যাব এর মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিল সহ একজনকে গ্রেফতার করা হয়েছে। র্যাব 9 এর সহকারী পুলিশ সুপার মশিউর রহমান সোহেল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোররাতে বিজয়নগর উপজেলার পূর্ব কাশীনগর এলাকায় অভিযান চালিয়ে 200 বোতল ফেন্সিডিল সহ মুসলিম আহমেদ নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে জব্দকৃত আলামত সহ বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। মাদারীপুরের শিবচরে প্রমাণ রাখতে নারী ইয়াবা সেবনকারীর ভিডিও ধারণ শেষে 4 জনকে আটক করলেন থানার ওসি। মাদকসেবী আটকের অভিযানকালে প্রমাণ রাখতে ঘরের বাইরে থেকে গোপনে প্রথমে তাদের ইয়াবা সেবনের দৃশ্য নিজ মোবাইল ফোনে ধারণ করেন শিবচর থানার ওসি রতন শেখ। পরে তাদের আটকের পর আদালতে তোলা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। আটককৃতরা হলেন রাসনা আক্তার এবং তার 3 সহযোগী আরমান শেখ, রেজা হাওলাদার ওরফে হৃদয় ও শফিকুল ইসলাম। মুন্সিগঞ্জে পরিবেশ আইন অমান্য করায় ক্রাউন সিমেন্ট ফ্যাক্টরিকে 5 লাখ টাকা জরিমানা করা হয়েছে। রবিবার মুন্সিগঞ্জ পরিবেশ আদালতের 2 জন ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ও শহীদুল ইসলাম অভিযান পরিচালনা করেন। এ সময় সদর উপজেলার পশ্চিম মুক্তারপুর এলাকায় ক্রাউন সিমেন্ট ফ্যাক্টরিকে 5 লাখ টাকা ও বর্ণালী টেক্সটাইল 2 লাখ টাকা জরিমানা করা হয়। পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট মোহাম্মদ সানোয়ার হোসেন এই খবর নিশ্চিত করেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভ্যালিডিয়াস বিজনেস সলিউশন নামক এলপিজি গ্যাস সিলিন্ডারের গোডাউনে
ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার উপজেলা সদর ইউনিয়নের গোয়ালপাড়া এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পূর্বাঞ্চল ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর আল মাসুদ জানান, খবর পেয়ে পূর্বাঞ্চল ফায়ার সার্ভিসের 2টি ইউনিট প্রায় আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে গোডাউনের মজুদ থাকার বিপুল সংখ্যক গ্যাস ভর্তি ও খালি সিলিন্ডার পুড়ে বিপুল পরিমাণ ক্ষতি সাধন হয়েছে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। জামালপুরের 8ম জাতীয় নিরাপদ খাদ্য দিবস উদযাপিত হয়েছে। জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে নিরাপদ খাদ্য বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় জেলা প্রশাসক হাসিনা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুস, নিরাপদ খাদ্য কর্মকর্তা আবু নাসের মোহাম্মদ শফিউল্লাহ, মেডিকেল অফিসার মুবাশশিরা হক, হোটেল রেস্তোরাঁর মালিক সমিতির সভাপতি ইকরামুল হক নবীন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। শেরপুরে অনুষ্ঠিত হলো নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে নিরাপদ খাদ্য বিষয়ক সেমিনার। রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সেমিনারের আয়োজন করে। অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজা জেসমিনের সভাপতিত্বে খাদ্য হোক নিরাপদ সুস্থ জনগণ শীর্ষক সেমিনার প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভুইয়া। কুষ্টিয়ার কুমারখালীতে বিনা উদ্ভাবিত সরিষার উন্নত জাত বিনা 9-এর সাথে বাড়ি সরিষা 14 এবং টরির সাথে প্রায়োগিক পরীক্ষণ মূল্যায়ন ও চাষাবাদ সম্প্রসারণের লক্ষ্যে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। রবিবার বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট উপকেন্দ্রের আয়োজনে সতকি ইউনিয়নের হিজলাকর এলাকায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। মাগুরার বিনা উপকেন্দ্রের ইনচার্জ ডক্টর সুহান চৌহানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর আবুল কালাম আজাদ। লক্ষ্মীপুরে পালিত হল জাতীয় নিরাপদ খাদ্য দিবস। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিরাপদ খাদ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোহাম্মদ স্বপন, সিভিল সার্জন ডাক্তার কাজী আব্দুল মমিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেজবাউল আলম, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা সুমধ চক্রবর্তী সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। বাল্যবিবাহ, মাদক, সন্ত্রাস, গ্রামীণ নারীদের জীবন ও জীবিকা সম্পর্কিত তথ্য, পরিবার পরিকল্পনা, সেবা সম্পর্কে সচেতনতা, বিভিন্ন ভাতা সংক্রান্ত তথ্য, তথ্য প্রযুক্তি ব্যবহার ও অপব্যবহার সম্পর্কে সচেতনতা করতে টাঙ্গাইলের ধনবাড়িতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্প ধনবাড়ি উপজেলা তথ্য আপার আয়োজনে গতকাল এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উপজেলা তথ্য সেবা কর্মকর্তা আফসানা ফেরদৌস কেয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাইদ। পঞ্চগড়ে জেলা আইনজীবীদের সাথে সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপতির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি মনসুর আলম। এর আগে অতিথিকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন জেলার আইনজীবী সমিতির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ। এ সময় নারী ও শিশু জেলা জজ BM তারিকুল কবির, অ্যাডিশনাল জেলা জজ MA বাড়ি, যুগ্ম জেলা জজ মার্জিয়া খাতুন, জজ কোর্টের PP আদম সুফি ও GP আব্দুল বারী উপস্থিত ছিলেন। পোষ্য কোটা সম্পূর্ণ রূপে বাতিলের দাবিতে আমৃত্যু গণ অনশনে বসেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীরা। রবিবার বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে তারা এই কর্মসূচি পালন শুরু করেন। বিশ্ববিদ্যালয়টির 48টি বিভাগের প্রতিটি বিভাগের সর্বোচ্চ 4 জন শিক্ষার্থী পোষ্য কোটায় ভর্তির বিধানকে অযৌক্তিক ও চরম বৈষম্য বলছেন
অনশনকারীরা। পোষ্য কোটা সম্পূর্ণরূপে বাতিল না করা পর্যন্ত অনশন কর্মসূচি চালিয়ে যাবেন বলেও জানান তারা। পোষ্য কোটা বাতিলের এই অনশন কর্মসূচিতে সংহতি প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। বিএনপির ৩১ দফার লিফলেট ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আগমন উপলক্ষে লাকসামে সমাবেশ মিছিল করা হয়েছে। এ সময় বিএনপি কেন্দ্রীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আগামী ২০ ফেব্রুয়ারি লাকসামে জনসভা উপলক্ষে এক প্রস্তুতি সভা করা হয়। রবিবার লাকসাম ফ্লাইওভার মিল সংলগ্ন উপজেলা ও পৌরসভা কার্যালয়ে পৌরসভা বিএনপির সাবেক সহসভাপতি মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন লাকসাম উপজেলা বিএনপির নেতা ফজলে রহমান চৌধুরী আয়াজ। টাঙ্গাইলের কালিহাতীতে সরকারি শামসুল হক কলেজের বেদখলকৃত জমি উদ্ধার করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হয়েছে। কলেজের সামনে শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা এ মানববন্ধন পালন করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রতিষ্ঠানের প্রভাষক জনাব আরিফুল ইসলাম, সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান ফিরোজ আলম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান দিলশাদ জাহান সহ শিক্ষার্থীরা। রংপুরের রোজ হাসপাতালে ভুল চিকিৎসার বলি হলেন এক প্রসূতি। পরিবারের অভিযোগ, ভুল রক্ত পুশ করায় মৃত্যু হয়েছে প্রসূতি সেলিনা বেগমের। প্রথম সন্তান প্রসবের জন্য গত ২৭ জানুয়ারি রংপুর নগরীর রোজ হাসপাতালে ভর্তি হন মিঠাপুকুর উপজেলার মুসাপুর গ্রামের প্রসূতি সেলিনা খাতুন। পরিবারের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ ডেলিভারির ৫ দিন পর ভুল রক্ত প্রবেশ করায় গত শনিবার তার মৃত্যু হয়। মৃতের পরিবারের স্বজনরা অভিযোগ, পারভেজ নামে এক ব্যক্তির চাপে পড়ে মরদেহ দ্রুত হাসপাতাল থেকে নিয়ে সটকে পড়েন রোগীর স্বজনরা। অর্থ লেনদেনের মাধ্যমে ঘটনা ধামা চাপা দেবার অভিযোগও রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। সিভিল সার্জন অফিস বলছে, ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। চতুর্থ দিন রোগী বাসায় যাওয়ার কথা, ঠিক ড্রেসিং করার সময় এই জিনিসটা হয়েছে। রোগী সিজার করতে আসছিল আজ থেকে 4 দিন আগে। না এই ধরনের কোনো বাধ্যবাধকতা নেই, অ্যাজমা ছিল না। ঠিক আছে, এই জিনিসটাই আমরা অপারেশনের আগে বলে দিয়েছিলাম এবং ওনারা রাজি ছিল। মেয়াদ উত্তীর্ণ গাজীপুর জেলা বিএনপির কমিটির বিলুপ্ত করে 3 সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে গাজীপুর জেলা বিএনপির নবগঠিত কমিটিতে ফজলুল হক মিলনকে আহ্বায়ক, শাহরিয়াজুল হান্নান 1 নং যুগ্ম আহ্বায়ক ও চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীকে যুগ্ম আহ্বায়ক নির্বাচিত করা হয়েছে। বহুদিন পর বিএনপির নতুন কমিটি ঘোষণা করায় খুশিতে গাজীপুর জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব ও শ্রীপুর পৌর যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন ব্যাপারীর নেতৃত্বে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিবুল আলম ব্যাপারী, গাজীপুর জেলা যুবদলের সদস্য লিয়াকত আলী সহ যুবদল, ছাত্রদল ও বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।